হ্যালো বন্ধুরা, কেমন আছো? তোমাদের জন্য আমি আবার নতুন একটা ভিডিও নিয়ে এলাম। তো এই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। আজকে আমরা একটা বিশেষ টপিক নিয়ে আলোচনা করব, যে টপিকটা আমাদের কম বেশি প্রত্যেকেরই কাছে খুবই জরুরি। তো একটা করে অ্যাকাউন্ট আছে, অনেকে এক বা তার বেশিও কিন্তু আছে। তো এই অ্যাকাউন্টগুলো আমাদের সবসময়তে আপ টু ডেট রাখতে হয়। কোনো সময়ে আমরা দেখি যে ব্যাংকে টাকা ঢুকছে না, বা অনেক সময় দেখি লক্ষ্মী ভাণ্ডারের টাকা বা কৃষক বন্ধু টাকা, স্কলারশিপের টাকা, এই সমস্ত ক্ষেত্রে অনেক সময় সমস্যা কিন্তু হয়ে থাকে। তো এই সমস্যাগুলো যাতে আমাদের না হয়, তার জন্যই আমাদের এই আজকের ভিডিও। আমরা কি এমন কাজ করব বা কি কাজগুলো করলে আমাদের অ্যাকাউন্টটা খুব সুরক্ষিত থাকবে এবং লেনদেনের ক্ষেত্রে যাতে কোনো রকমের অসুবিধা না হয়, বিশেষ করে স্কলারশিপের টাকা, কন্যাশ্রীর টাকা, এই সমস্ত টাকাগুলো যাতে খুব সহজে আমাদের অ্যাকাউন্টে আসতে পারে, তার জন্য আমাদের অ্যাকাউন্টে কিছু গুরুত্বপূর্ণ কাজ, যে কাজগুলো কিন্তু করতে হবে। তো সে কি কাজ? প্রথমত আমাদেরকে মনে রাখতে হবে, আমরা যখন অ্যাকাউন্ট তৈরি করি তখন সেই অ্যাকাউন্টে আমাদের কিছু টাকা কিন্তু রাখতে হয়। তো কিছু কিছু ক্ষেত্রে ব্যাংকের যে বই, সেই বইয়ের আবার অনেক রকমের ধরন আছে, যেগুলো কিছু টাকা না রাখলেও কিন্তু চলে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে টাকা যদি না রাখা যায়, তাহলে সেই ব্যাংকের বইগুলি অনেক সময় বন্ধ হয়ে যায়। তো এটা ব্যাংকের সফটওয়্যারের একটা অটোমেটিক সিস্টেম, যে সিস্টেমে যদি দেখা যায় যে লেনদেন না হয়, সেক্ষেত্রে কিন্তু ব্যাংকের বইটা অনেক সময় বন্ধ হয়ে যায়। তো সেক্ষেত্রে আমাদের করণীয় কাজ কি না, তো যদি সম্ভব হয় প্রত্যেক মাসে একবার করে কিংবা 2 মাস অন্তর একবার করেও যদি আমরা টাকা লেনদেন করি, তাহলে এই বই কিন্তু কখনোই বন্ধ হবে না। অর্থাৎ আমার বইটা সবসময় কিন্তু আপ টু ডেট থাকবে এবং অ্যাক্টিভ থাকবে। 2 নম্বর যেটা হচ্ছে, সেটা হচ্ছে অনেক সময় কি হয়, ব্যাংকের যে সফটওয়্যার, সেই সফটওয়্যারে আপডেট আসে, যার ফলে ব্যাংকের সঙ্গে যুক্ত যে সমস্ত বইগুলো, সেই বইগুলো আধার লিঙ্ক অনেক সময় ডিসকানেক্ট হয়ে যায়। অর্থাৎ সে আধার লিঙ্ক কিন্তু আর থাকে না, যার ফলে দেখা যায় যে ওইগুলোর টাকা লেনদেনের ক্ষেত্রে সমস্যা হয়। তখন দেখা যায় যে কোনো এক বন্ধু বা কোনো প্রকল্পে, সরকারি প্রকল্পের টাকা যদি ওই অ্যাকাউন্টে আসে, তো দেখা যায় যে আমাদের অ্যাকাউন্টে ফেল দেখায়, অর্থাৎ টাকাটা কিন্তু আসে না, এবং আমরা কিন্তু খুব সমস্যায় পড়ে যাই, কী করতে হবে, কী এমন করলে এই সমস্যা থেকে আমরা কিন্তু অব্যাহতি পাই। তো সেক্ষেত্রে সবথেকে বড় যে কাজটা করতে হবে, সেটা হচ্ছে বইটির সাথে আধার লিঙ্ক করাতে হবে। তো কি করে বুঝবো? তার জন্য আমাদের অবশ্যই ব্যাংকে কার সঙ্গে যোগাযোগ রাখতে হবে, এবং সেখানে গেলে তারাই বলে দেবে যে এই সমস্ত ক্ষেত্রে আধার যে লিঙ্ক, সেই লিঙ্কটা ছিন্ন হয়ে গেছে, তাদের আবার কিন্তু নতুন করে আধার লিঙ্ক করাতে হবে, এবং তার সাথে সাথে একটা ফর্ম ফিল আপ করতে হয়, এবং ওর সাথে আরও 2-1টা ডকুমেন্টস, যেমন ব্যাংকের বইয়ের একটা জেরক্স দিতে হয়, কিংবা কোনো ক্ষেত্রে ভোটার কার্ড কিংবা রেশন কার্ডেরও জেরক্স দিতে হয়। দিয়ে দিলে তারা কিন্তু আবার বইটাকে অ্যাক্টিভ করে দেয়। এই তো গেল 2 নম্বর। 3 নম্বরের ক্ষেত্রে আমরা দেখি যে আমরা আছি যারা ব্যাংকের বই দীর্ঘদিন ধরে হয়তো লেনদেন করি না, যার ফলে সেই ব্যাংকের বইগুলো কি হয়, অটোমেটিকভাবে আস্তে আস্তে এইগুলো ডিঅ্যাক্টিভ হয়ে যায়। তো সেক্ষেত্রে সেই বইগুলো ডরমেন্ট অ্যাকাউন্ট হয়ে যায়, অর্থাৎ ব্যাংকের যে সফটওয়্যার থাকে, সেই সফটওয়্যারটা ওকে কি করে দেয় না, তো নিষ্ক্রিয় করে দেয়। তো সেক্ষেত্রে আমাদের ব্যাংকের সাথে যোগাযোগ রাখতে হবে, এবং যোগাযোগ রেখে সেগুলো যাতে আবার অ্যাক্টিভ থাকে, তার জন্য উপযুক্ত ডকুমেন্ট সাবমিট করে সেগুলোকে অ্যাক্টিভ করতে হবে। তো এখন প্রশ্ন হচ্ছে, এই যে বইগুলো, এই বইগুলো সাথে আমাদের আধার লিঙ্ক এটা আছে, সেটা কি করে জানবো? তার জন্য আমাদেরকে একটা কাজ করতে হবে, যে আধারের যে পোর্টাল উদয়, সেই উদয় পোর্টালে গিয়ে আমাদেরকে প্রথমে দেখে নিতে হবে যে আমাদের ব্যাংকের সাথে আধার লিঙ্ক আছে কিনা। যদি আধার লিঙ্ক থাকে, তাহলে সেক্ষেত্রে আমাদের কোনো সমস্যা হবে না, কিন্তু যদি আধার লিঙ্ক না থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের সমস্যাটা হবে। তো আমরা এর পরে দেখব যে সে আধার লিঙ্কটা আমরা কিভাবে করব, বা আধার লিঙ্ক যদি না থাকে তার জন্য আমাদের কি করতে হবে। কিছু কিছু ক্ষেত্রে বা কোনো ব্যাংকের ক্ষেত্রে আমরা দেখেছি যে অনলাইনের মাধ্যমে এরকম আধারের সাথে ব্যাংকের যে বই, তার কিন্তু লিঙ্ক করা যায়। তো
এরপরে আমরা দেখে নিই কীভাবে সেই আধার লিঙ্কটা আছে কি আর নাই সেটা সম্বন্ধে আমরা জানব। প্রথমে ক্রোম ব্রাউজার খুলে নেবেন। আপনাদের মোবাইলে যে ব্রাউজার থাকবে সেই ব্রাউজারে ক্রোম ব্রাউজারটা খুলে নেবেন। খুলে নিলে এরকম একটা পেজ খুলে যাবে এবং এখানে সার্চ অপশানে টাচ করবেন। টাচ করে লিখবেন উদয়, UADAI দিয়ে সার্চ দিলে আমাদের একটা নতুন পাতা কিন্তু খুলে যাবে আধারে। তো একটু এটাকে উপরে তুলবেন, তোলার পর এই যে জায়গাটা আমি একটু দেখিয়ে দিচ্ছি, এই জায়গাটা করে টাচ দেবেন। টাচ দিলে সঙ্গে সঙ্গে আমাদের কাছে নতুন একটা পাতা আধারের খুলে যাবে। এরপর পাতাটাকে একটুকু নিচে থেকে উপরের দিকে তুলবেন। এখানে ইংরেজি আছে, ইংরেজিতে টাচ দেবেন। টাচ দেওয়ার সাথে সাথে পাতাটা একটু লোডিং হবে। লোডিং হওয়ার পর এখানে এই যে 3টে দাগ দেওয়া আছে, এই 3টে দাগের এখানে টাচ দেবেন। টাচ দিলে দেখুন আবার নতুন একটা পাতা কিন্তু খুলে যাবে। এই পাতা যেখানে লেখা আছে মাই আধার, এই জায়গাটায় আবার টাচ দেবেন। টাচ দেওয়ার সাথে সাথে আবার নতুন একটা পাতা খুলবে এবং সেখানে লেখা আছে আধার সার্ভিস বলে যে অপশানটা পাবেন, শেষ আধার সার্ভিস অপশানটাতে টাচ দিতে হবে। এই যে আধার সার্ভিস, তো আধার সার্ভিস অপশানে টাচ দেওয়ার সাথে সাথে আমাদের কাছে এরকম একটা পাতা খুলে যাবে এবং এটাকে যদি আমরা নিচের থেকে একটু উপরের দিকে আস্তে আস্তে স্ক্রল করি তাহলে দেখতে পাবেন আধার লিঙ্কিং স্ট্যাটাস বলে একটা অপশান দেখতে পাবেন। আধার লিঙ্কিং স্ট্যাটাস, এই যে আমি দেখিয়ে দিচ্ছি, এই জায়গাটা করে। তো এই জায়গাটা করে আসার পর আপনারা টাচ দেবেন। টাচ দিলে দেখবেন আবার নতুন একটা পেজ কিন্তু ওপেন হয়ে যাবে এবং এটাকে একটু নিচের থেকে উপরের দিকে তুলবেন। তোলার সাথে সাথে দেখবেন এখানে আমরা অনেকগুলো অপশান পাবেন, যেমন ডকুমেন্টস আপডেট, ডাউনলোড আধার, ভেরিফাই ইমেল মোবাইল, রিট্রিভ EID और আধার নাম্বার। আরেকটু উপর দিয়ে তুলবেন তো একটা জায়গায় পাবেন ব্যাঙ্ক সিডিং স্ট্যাটাস বলে একটা অপশান আপনারা পাবেন, এই ঠিক এই জায়গাটা করে। তো এই জায়গাটায় আপনারা টাচ দেবেন। টাচ দেওয়ার সাথে সাথে দেখবেন নতুন একটা পাতা কিন্তু খুলে যাবে। তো এই জায়গাটা করে আপনারা আপনাদের যে আধার কার্ড, সে আধার কার্ডের নাম্বারটা কিন্তু এখানে বসাবেন। আপনারা আপনাদের আধার কার্ডের নাম্বারটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এখানে ক্যাপচা যে নাম্বারটা, সেই নাম্বারটা কিন্তু অবশ্যই বসাতে হবে। তো এখানে আমি যে ক্যাপচা নাম্বারটা আছে সেই নাম্বারটা বসিয়ে দিচ্ছি। বসিয়ে দেওয়ার সাথে সাথে দেখবেন এখানে লগ ইন উইথ OTP অপশানে টাচ দিলে আমাদের একটা নতুন পাতা খুলে যাবে, সেখানে কিন্তু আমাদেরকে দিতে হবে। আমার এখানে আধার থেকে আমাকে একটা, এই যে পাতাটা আপনারা দেখতে পাচ্ছেন এটা ওপেন হয়ে যাবে এবং ওপেন হয়ে যাওয়ার সাথে সাথে যে নতুন পাতা এখানে আসবে, তো সেখানে এই যে ব্যাঙ্ক সিডিং অপশান বলে, সে এখানে যেমন আমার এই যে কোণা দিকে এই যে আমার এখানে ছবি দেখাচ্ছে, এই জায়গাটা আমার পাতাটা খুলে গেছে এবং এই যে এখানে আছে আপনার ব্যাঙ্ক সিডিং স্ট্যাটাস, এখানে যদি আমি টাচ দিই তাহলে আমার ব্যাঙ্ক সিডিং স্ট্যাটাসটা আমরা দেখতে পাচ্ছি যে আমার যে নতুন পেজ, সে পেজটা কিন্তু ওপেন হয়ে গেছে এবং দেখতে পাচ্ছি যে আমার যে ব্যাংকের বই, সে ব্যাংকের বইয়ের সাথে আধার কিন্তু যুক্ত আছে, সেই জন্য এখানে অ্যাক্টিভ কিন্তু দেখাচ্ছে। তো যাদের ক্ষেত্রে অ্যাক্টিভ অপশানটা দেখাবে না, হয়তো দেখা যাচ্ছে যে এখানে ইনঅ্যাক্টিভ, সেক্ষেত্রে বুঝে নিতে হবে যে আমার ব্যাংকের বইয়ের সাথে আধার কার্ডের নাম্বারটা কিন্তু যুক্ত নয়।
তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমার ওই ব্যাংক বইটি যে ব্যাংকের, সে ব্যাংকের যিনি ম্যানেজারবাবু থাকবেন তার সাথে যোগাযোগ করতে হবে এবং তাকে বলতে হবে যে আমার বইটি আধারের সাথে লিঙ্ক নেই, যার জন্য টাকার লেনদেন প্রক্রিয়াগুলো সম্পন্ন হচ্ছে না। তখন তিনি দেখবেন সম্ভবত আপনাদেরকে একটি ফর্ম দেবেন এবং ফর্ম দেওয়ার পর সেটাই ফিল আপ করে জমা দিতে বলবেন এবং আপনাদেরকে একটি ডেট দিবেন, সেই ডেটে আপনার বইয়ের সাথে আধার লিঙ্ক কিন্তু করে দেবে। তো এই আধার লিঙ্ক করার জন্য আপনাদেরকে অবশ্যই মোবাইল নাম্বারটা বা মোবাইল ফোনটা অনেক সময় নিয়ে যেতে হয়। তো এইভাবে আমাদের কিন্তু আধার লিঙ্কিং ব্যাপারটা সম্পূর্ণ কিন্তু হয়ে থাকে। এবার আমরা দেখে নেব যে সমস্ত লোকেদের, বিশেষ করে দেখা যায় যে অনেকের ক্ষেত্রে আমরা দেখি যে একের অধিক ব্যাংকের বই থাকে। হয়তো দেখা গেল তার কোনো একটা ব্যাংকে বই না হয়ে দেখা গেল যে 3-4টে ব্যাংকের তার বই আছে, বা একই ব্যাংকের আবার তার দুটো বই অনেক সময় থাকে। তো সেক্ষেত্রে সরকারি প্রকল্পের যে টাকা, সে টাকা তার কোন ব্যাংক অ্যাকাউন্টে আসবে এটা নিয়েও কিন্তু তার সমস্যা থাকে, যার ফলে ওই সমস্ত লোকেদের ক্ষেত্রে তারা দ্বিধাগ্রস্ত হয়ে পড়ে যে কোন অ্যাকাউন্টে আমার টাকাটা ঢুকবে। যেমন কৃষক বন্ধু টাকা হতে পারে, কিংবা PM কিষাণের টাকা হতে পারে, বা অন্যান্য যে সমস্ত প্রকল্প যেমন বাড়ি তৈরি করা বা বাড়ি নির্মাণের ক্ষেত্রে যে সমস্ত সরকার টাকা দেয় সেই সমস্ত টাকাগুলো। তো এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে সেন্ট্রাল গভর্নমেন্টের ক্ষেত্রে যে সমস্ত টাকাগুলো আসে সেগুলো সব NPCI, ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া, এই সিস্টেমে কিন্তু ওনারা টাকাটা আমাদেরকে দেন। আর আমাদের স্টেট গভর্নমেন্ট থেকে যে সমস্ত টাকাগুলো পাঠানো হয় সেটা হচ্ছে NACH, একটা ওয়েব তার মধ্যে দিয়ে টাকাটা কিন্তু আমাদেরকে দেয়। তো সেক্ষেত্রে মনে রাখতে হবে DBTN সিস্টেম, অর্থাৎ DB ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার। তো যে সমস্ত ব্যাংকে DBT এই অপশানটা অ্যাক্টিভ থাকবে দেখা যাবে সেই ব্যাংকে কিন্তু সরকারি প্রকল্পের টাকা কিন্তু ঢুকে যাবে। তাই দেখে নিতে হবে যে কোন ব্যাংকে আমার DBT সিস্টেমটা অ্যাক্টিভ আছে। যদি DBT সিস্টেমটা অ্যাক্টিভ থাকে তাহলে যে ব্যাংকে এই DBT সিস্টেমটা অ্যাক্টিভ থাকবে সেই ব্যাংকে কিন্তু টাকাটা ঢুকবে। নচেত ওই সমস্ত ব্যাংকগুলোর মধ্যে শেষ যে ব্যাংকটাতে আমরা শেষ আধার লিঙ্ক করেছিলাম সেই ব্যাংকটাই কিন্তু সরকারি প্রকল্পে টাকাগুলো ঢুকবে। হ্যাঁ, তো যেমন গ্যাসের টাকা, গ্যাসের ভর্তুকির টাকা, এই সমস্তগুলো আমরা অনেক সময় দেখি। তো সেই সমস্ত বিষয়গুলো যদি আমরা আগে এভাবে জেনে নিয়ে থাকতে পারি তাহলে আমাদের কিন্তু এই সমস্যাগুলো কিন্তু হবে না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, পরের ভিডিও আমি দ্রুতই নিয়ে আসছি। অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং খুব বেশি বেশি লাইক এবং শেয়ার করবেন। এবং অবশ্যই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরের ভিডিও সাথে। নমস্কার।